আজকে আলোচনা হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কমলাকান্তের দপ্তর। এই কমলাকান্তের দপ্তর প্রবন্ধের একটা প্রবন্ধ পতঙ্গ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কমলাকান্তের দপ্তরে মোট 14টা প্রবন্ধ রয়েছে। প্রথম প্রবন্ধ একা কে গায় ওই, আর শেষ হচ্ছে ঢেকি। 14টা যদি ধরা যায় তাহলে মশক। এবং সমস্ত প্রবন্ধগুলোই কিন্তু বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়েছিল। 1875 খ্রিস্টাব্দে কমলাকান্তের দপ্তর প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হয়, কিন্তু তখন কমলাকান্তের পত্র ও কমলাকান্তের জবানবন্দি প্রকাশিত হয়নি। অর্থাৎ 1875-তে 11খানা পত্র ছিল। প্রথম সংস্করণে কমলাকান্তের পত্র আর কমলাকান্তের জবানবন্দি প্রকাশিত হয়নি। পরবর্তীকালে যে সংস্করণ অন্য সংস্করণে প্রকাশিত হয় 1885 আর 1891, মোট 3টে সংস্করণ প্রকাশিত হয়েছিল। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পাদনায় আমরা জানি বঙ্গদর্শন পত্রিকা প্রকাশিত হয়েছিল। তারপর কিছুদিন ওই বঙ্গদর্শন পত্রিকা বন্ধ থাকে। পরে 1284 বঙ্গাব্দের দিকে সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্গদর্শন পত্রিকা পুনরায় সম্পাদনা করেন, আর তারপরেই প্রকাশিত হয় কমলাকান্তের দপ্তর। তো প্রথম আবির্ভাবে কমলাকান্তের পত্র, তারপরে ধীরে ধীরে এক একভাবে মোটামুটি অন্যান্য পত্রগুলো প্রকাশিত হতে শুরু করলো। যখন 1875-তে কমলাকান্তের দপ্তরের এই প্রথম সংস্করণে 11টা পত্র নিয়ে প্রকাশিত হলো, তখন কিন্তু বললাম যে কমলাকান্তের পত্র আর কমলাকান্তের জবানবন্দি, জবান নয় জবান, বর্গীয় জ ওকার বয়াকার দন্তন্য ছিল না। অর্থাৎ অক্ষয়চন্দ্র সরকারের চন্দ্রালোক ও মশক এবং রাজকৃষ্ণ মুখোপাধ্যায়ের শ্রীলোকের রূপ ওই সংস্করণে ছিল না। পরবর্তী সংস্করণে এগুলো যুক্ত হয়। মোট 3টে সংস্করণ। এই প্রবন্ধ রচনার জন্য তিনি কাহিনী ঋণ গ্রহণ করেছিলেন কনফিশনস অফ অ্যান ইংলিশ অপিয়াম ইটার, ডি কুইন্সি রচিত কনফিশনস অফ অ্যান ইংলিশ অপিয়াম ইটার। এই কমলাকান্তের আবির্ভাব হঠাৎ করে নয়, কিন্তু অর্থাৎ আকস্মিক কোনো ব্যাপার নয়। আমরা এখানে দেখব যে এই কমলাকান্ত ছদ্মনামেই কমলাকান্তের আড়ালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের গভীর জীবন দর্শন প্রকাশিত হয়েছে। অর্থাৎ কমলাকান্ত কবি দার্শনিক বঙ্কিমচন্দ্রের চিন্তা ভাবনার একটা বিশিষ্ট প্রকাশ বলা যায়। লোকরহস্য প্রবন্ধের আমি খানিকটা অংশ আমি তোমাদের পাঠাবো, কি দারুণ প্রবন্ধটা দেখবে। বিবিধ প্রবন্ধ বা লোকরহস্য প্রবন্ধে যে সমস্ত কথা বলা সম্ভব হয়নি সেই কথাগুলো বলার জন্যই তিনি এই কমলাকান্তের পরিকল্পনা করেন। এখানে আমরা দেখব যে কমলাকান্ত তার মধ্যে গভীর দার্শনিক বোধ, কবিত্ব বোধ এবং স্বদেশ প্রীতি, স্বদেশের প্রতি একটা মূর্ত জাগরণ প্রকাশিত হয়েছে। কমলাকান্ত আফিমখোর এবং তিনি অবিবাহিত। তিনি নিত্য আফিম সেবন করেন এবং নসিরাম বাবুর বৈঠকখানায় তিনি আড্ডা দেন। আমরা যখন কমলাকান্তের এই প্রবন্ধগুলো কমপ্লিট করব তখন কমলাকান্ত সম্পর্কে আরো বিস্তারিত জানব। আমাদের যেটা আজকের আলোচনা হবে পতঙ্গটা, এই পতঙ্গ প্রবন্ধ, এই কমলাকান্তের দপ্তরের যে পতঙ্গ প্রবন্ধ, এটা অগ্রহায়ণ সংখ্যায় 1280 বঙ্গাব্দে প্রকাশিত হয়। এটা হচ্ছে কমলাকান্তের দপ্তরের 4র্থ প্রবন্ধ। প্রথম প্রবন্ধ বললাম একা কে গায় ওই, আর শেষ হচ্ছে 14 সংখ্যা হচ্ছে মশক। 1280 থেকে 82 বঙ্গাব্দের মধ্যে এই 14টা আমরা দেখি প্রকাশিত হয়। তাহলে 1875 হচ্ছে কমলাকান্তের দপ্তর প্রকাশিত। এটা কোশ্চেন পড়ে, তোমাদের 2-3টে সংস্করণ এরকম কোশ্চেন দেয় না সাধারণত। কমলাকান্তের দপ্তর কত সালে প্রকাশিত হয়েছিল? 1875 খ্রিস্টাব্দে। তিনি ডি কুইন্সি রচিত দ্য কনফিশনস অফ অ্যান ইংলিশ অপিয়াম ইটার গ্রন্থ অবলম্বনে এই গ্রন্থটি রচনা করেছিলেন। টেক্সটটা তোমাদের কাছে রয়েছে, টেক্সটটা আলোচনা করি, তারপর আমরা বিস্তারিত যাব। পতঙ্গ প্রবন্ধটা তাহলে কমলাকান্তের দপ্তরের 4র্থ সংখ্যক প্রবন্ধ। এটা রূপকাশ্রিত একটা প্রবন্ধ, খুব দারুণ একটা প্রবন্ধ। এটা আমরা পড়লে বুঝতে পারবো। এখানে আমরা দেখব যে প্রথমে একটা হালকা চালে প্রবন্ধটা শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে একটা গুরুগম্ভীর তত্ত্বাশ্রয়ী বক্তব্যের মধ্য দিয়ে। এই প্রবন্ধে আমরা দেখব মোটামুটি সমস্ত প্রবন্ধগুলোতে কমলাকান্তের জবানবন্দিতে বঙ্কিমচন্দ্র এই প্রবন্ধ অংশগুলো, বিষয়গুলো তুলে ধরেছেন।
তাই এই প্রবন্ধের মধ্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কমলাকান্তের জবানিতে বলেছেন যে মনুষ্য মাত্রই পতঙ্গ, জ্ঞান, মান, ধন, ধর্মরূপ এগুলো হচ্ছে সব অগ্নিশিখার ন্যায়। তিনি বলছেন যে মনুষ্য মাত্রই পতঙ্গ, তাই মানুষ পতঙ্গ, আর এই সমস্ত অগ্নিশিখায় অর্থাৎ এই জ্ঞান, মান, ধন, ধর্মরূপ সমস্ত কিছুই অগ্নিশিখায় নিয়ত পুড়ে মরার জন্য ছুটে যাচ্ছে। কিন্তু অগ্নিশিখা কাচের ডোমে ঢাকা থাকে বলে মানুষ পতঙ্গের আর পুড়ে মরা হয় না। এখানে ডোম শব্দটা ব্যবহার করছেন, কাচের ডোমে ঢাকা থাকে। অগ্নিশিখা কাচের ডোমে ঢাকা থাকে বলেই সংসার রক্ষা পায়, ঢাকা না থাকলে সংসার আগুনে পুড়ে মরত। এই গুরুগম্ভীর তত্ত্বটি পতঙ্গের রূপকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তুলে ধরেছেন। অর্থাৎ কমলাকান্ত নসিরাম বাবুর বৈঠকখানায় আফিং খেয়ে ঝিমোচ্ছিলেন। আমরা দেখতে পাবো কমলাকান্তের দপ্তরের যে প্রবন্ধগুলো রয়েছে, তিনি আফিংখোর। সেই সময় একটা পতঙ্গ এসে আলোর ডোমের চারিদিকে ঘুরতে লাগলো। আলোর চারিদিকে আমরা জানি যে হ্যারিকেন গুলো আমরা দেখেছি, কাচের ডোম থাকে, কাচের ডোম থাকায় পতঙ্গ ভিতরে ঢুকতে পারলো না। এবং সে যেন আলোকে উদ্দেশ্য করে বলতে লাগলো যে আলো কাচের ডোমে নিজেকে ঢেকে রেখেছে কেন? যদি না ঢেকে রাখতো তবে সে আলোর শিখায় পুড়ে মরে নিজের জীবনকে সার্থক করে তুলতে পারত। সেটাকেই গভীর দার্শনিক তত্ত্বকথায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অবতারণা করেছেন, অর্থাৎ কমলাকান্তের জবানবন্দিকে। অর্থাৎ প্রবন্ধ শুরু হচ্ছে হালকা চালে, কিন্তু শেষ হচ্ছে গুরুগম্ভীর তত্ত্বের মধ্য দিয়ে। কমলাকান্ত পতঙ্গ ও আলোর রূপকে সংসারের একটা বৃহৎ তত্ত্বরূপ পরিস্ফুট করেছেন আমাদের সামনে। কারণ আমরা এখানে দেখছি যে মানুষ মাত্রই পতঙ্গ, তারা বন্যিতে ঝাঁপ দিয়ে পুড়ে মরতে চায়, কিন্তু বাধা পেয়ে তারা ফিরে আসে। তাই সমগ্র প্রবন্ধের মধ্যে পতঙ্গের এই পুড়ে মরার কামনার বার্তা ধ্বনিত হয়েছে এই পতঙ্গ প্রবন্ধে। দেখো, বাবুর বৈঠকখানায় তোমাদের বিশেষ করে 5 গুলো লাইনগুলো তো প্রশ্ন হয়। বাবুর বৈঠকখানায় অর্থাৎ নসিরাম বাবুর দন্তেন্ন দন্তেশ্বর দীর্ঘই নসিরাম বাবুর বৈঠকখানায়, এটা নসিরাম বাবুর বৈঠকখানায় সেজ জ্বলিতেছে। সেজ বলতে যেটা আর কি সেজবাতি, হ্যাঁ, মানে কাঁচ দিয়ে ঢাকা থাকে, যে টেবিল ল্যাম্প যেটাকে বলা হয়। টেবিল ল্যাম্প ঠিক নয়, টেবিল ল্যাম্প দেখবে একটা সরু লম্বা কাচের মতো আগে সব ব্যবহার করতো, টেবিল ল্যাম্পের মতোই আর কি। সেজ জ্বলিতেছে, পাশে আমি মশায়েবি ধরনে বসিয়া আছি। বাবু দলাদলির গল্প করিতেছেন, আমি আফিম চড়াইয়া ঝিমাইতেছি। আমি বলতে কমলাকান্ত। দলাদলিতে চটিয়া মাত্রা বেশি করিয়া ফেলিয়াছি। বিধিলিপি, এই অখিল ব্রহ্মাণ্ডের অনাদি ক্রিয়া পরম্পরার একটি ফল এই যে 19বিংশ শতাব্দীতে কমলাকান্ত চক্রবর্তী জন্মগ্রহণ করিয়া অদ্যরাত্রে নসিরাম বাবুর বৈঠকখানায় বসিয়া মাত্রা বেশি করিয়া ফেলিবেন, সুতরাং আমার সাধ্য কি যে তাহার অন্যথা করি। তাহলে তিনি বলছেন যে তিনি সেই সময় নসিরাম বাবুর বৈঠকখানায় উপস্থিত ছিলেন এবং দলাদলিতে চটিয়া মাত্রা বেশি করিয়া ফেলিয়াছি। অর্থাৎ তিনি বলতে চাইছেন যে বাঙালি সামান্য বিষয় নিয়ে কিন্তু বেশি দলাদলি করে। দেখবে এটা একটা বাঙালির একটা রোগ বলা যায় আর কি, বেশি দলাদলি করে সামান্য একটা বিষয় নিয়ে, মানে ঝামেলা প্রবণ বাঙালি এরকম আর কি, কেওয়াস করে আর কি বেশি। আর এই দলাদলিতে তিনি চটে গিয়েছেন, কারণ কমলাকান্ত এই সমস্ত একদমই পছন্দ করেন না। তাই বলছেন এই অখিল ব্রহ্মাণ্ডের অনাদি ক্রিয়া পরম্পরার একটি ফল এই যে 19বিংশ শতাব্দীতে কমলাকান্ত চক্রবর্তী জন্মগ্রহণ করিয়া অর্ধরাত্রে নসিরাম বাবুর বৈঠকখানায় বসিয়া মাত্রা বেশি করিয়া ফেলিবেন, সুতরাং আমার সাধ্য কি যে তাহার অন্যথা করি। তিনি বলছেন যে অনাদি ক্রিয়া পরম্পরার একটি ফল। এই লাইনটাও আন্ডারলাইন করে নেবে, কারণ লাইন তুলে দেয় তো। কমলাকান্ত রেগে গিয়ে আফিমের মাত্রাটাকে বাড়িয়ে দিয়েছেন এবং এর ব্যাখ্যাটা এর স্বরূপটাকে ব্যাখ্যা করছেন যে এই যে দলাদলি চটাচটি যে ব্যাপারটা, এর একটা কার্যকারণ, এই যে কার্যকারণ, এই কার্যকারণ সম্পর্কের পরিণাম হয় মারাত্মক। যে কোনো ক্ষেত্রে ঝামেলা মানেই তার একটা পরিণতি কিন্তু মারাত্মক আকার ধারণ করে। আর তিনি বলছেন যে
সেই সময়ে তার জন্ম হয়েছে। অর্থাৎ বলতে চাইছেন যে ভুল সময়ে হয়তো জন্ম হয়েছে তার, কারণ তিনি এগুলো পছন্দ করেন না। ঝিমাইতে ঝিমাইতে দেখিলাম যে একটা পতঙ্গ আসিয়া ফানুসের চারিপাশে শব্দ করিয়া ঘুরিয়া বেড়াইতেছে। মানে যে ওই হ্যারিকেন ধরো, চারধারে কাঁচ দিয়ে ঢাকা রয়েছে, ভিতরে আলো জ্বলছে, ফানুসের চারিপাশে একটা পতঙ্গ এসে ঘুরে বেড়াচ্ছে, চোঁ বোঁ করিয়া শব্দ করিতেছে। আফিমের ঝোঁকে মনে করিলাম পতঙ্গের ভাষা কি বুঝিতে পারি না। কিছুক্ষণ কান পাতিয়া শুনিলাম, কিছু বুঝিতে পারিলাম না। মনে মনে পতঙ্গকে বলিলাম, তুমি কি ও চোঁ বো করিয়া বলিতেছ? মানে জানতে চাইছে পতঙ্গের কাছে যে তুমি কি ও চোঁ বো করে বলিতেছ, আমি কিছুই বুঝিতে পারিতেছি না। তখন হঠাৎ আফিম প্রসাদাত দিব্য কর্ণপ্রাপ্ত হইলাম। মানে তিনি বলছেন যে এটা পরিহাসের সুরে আর কি, যে তিনি দিব্য কর্ণগোচর প্রাপ্ত, দিব্য দৃষ্টি হয়, এটা দিব্য কর্ণগোচর প্রাপ্ত হইলেন। অর্থাৎ অলৌকিক দিব্য কর্ণগোচর হওয়ার ফলে তিনি পতঙ্গের ভাষা, মানে দৈব ব্যাপার একটা ঘটলো আর কি, দৈব ব্যাপার ঘটার ফলে তিনি পতঙ্গের ভাষা বুঝতে পারছেন। তখন পতঙ্গ বলছেন, তিনি শুনতে পাচ্ছেন যে আমি আলোর সঙ্গে কথা কইতেছি, তুমি চুপ করো। আমি তখন চুপ করিয়া পতঙ্গের কথা শুনিতে লাগিলাম। পতঙ্গ বলিতেছে, দেখো আলো মহাশয়, তুমি সেকালে ভালো ছিলে, পিতলের পিলসুজের ওপর মেটে প্রদীপে শোভা পাইতে। দেখবে আমাদের তৎকালীন সময়ে প্রদীপ জ্বালার একটা ব্যবস্থা ছিল, প্রদীপের সাহায্যে ঘরকে আলোকিত করতে হতো। তারপরে ধীরে ধীরে ঊনবিংশ শতাব্দীর নবজাগরণের অগ্রগতির ফলে সেটা পিলসুজের আকার ধারণ করে। পিলসুজ না, মানে ওই হ্যারিকেন বা ওই কাচের ডোম জাতীয় বা ফানুস জাতীয়, মানে টেবিল ল্যাম্প বা তোমার হ্যারিকেন, এইগুলোতে আকার ধারণ করে আর কি। আর এই যে পিলসুজ অর্থাৎ যে প্রদীপ জাতীয় যে সমস্ত জিনিসগুলোর সাহায্যে আগে ঘরটা জ্বালানো হতো, আলোকিত করা হতো, তখন পতঙ্গের পক্ষে সুবিধা ছিল যে পুড়ে মরা। সেই জন্য পতঙ্গ বলছে যে পিতলের পিলসুজের উপর মেটে প্রদীপে শোভা পাইতে আমরা স্বচ্ছন্দে পুড়িয়া মরিতাম। এখন আবার সেজের ভিতরে ঢুকিয়া আছো, আমরা চারিদিকে ঘুরে বেড়াই, প্রবেশ করিবার পথ পাই না, পুড়িয়া মরিতে পাই না। দেখো পুড়িয়া মরিতে আমাদের রাইট আছে। পতঙ্গ বলতে চাইছে যে আমাদের অধিকার রয়েছে পুড়ে মরার, এটা আমার অধিকার রয়েছে। কারণ এই পতঙ্গরা সুদীর্ঘকাল ধরে তারা আলোর আগুনে পুড়ে মরছে। তাই পতঙ্গ বলতে চাইছে যে এই পুড়ে মরাটা তাদের অধিকারের মধ্যে পড়ে, সেজন্য সে এমন বক্তব্য তুলে ধরেছে। আমাদের চিরকালের হক, আমাদের চিরকালের হক কি লাইন তুলে দিতে পারে পতঙ্গের মুক্তিতে। পতঙ্গ বলতে চাইছে যে পুড়ে মরার হক তার রয়েছে। আমরা পতঙ্গ জাতি পূর্বাপর আলোতে পুড়িয়া মরিয়া আসিতেছি, কখন কোনো আলো আমাদের বারণ করে নাই। তেলের আলো, বাতির আলো, কাঠের আলো, কোনো আলো কখনো বারণ করে নাই। তুমি কাঁচ মুড়ি দিয়ে আছো কেন? দেখো কাঁচ বানানটা কিন্তু চন্দ্রবিন্দু হয় না, এটা এখানে প্রমাণ। প্রভু, আমরা গরিব পতঙ্গ, আমাদের উপর সহমরণ নিষেধের আইন জারি কেন? আমরা কি হিন্দুর মেয়ে যে পুড়িয়া মরিতে পাবো না? হিন্দুর মেয়ে বিধবা হলে আগেকার দিনে পুড়ে মরতে হতো, অর্থাৎ সহমরণ প্রথা, যেটা রামমোহন রায়ের প্রচেষ্টায় আইনের মাধ্যমে সহমরণ প্রথাটা বন্ধ হয়। তাই বর্তমান সময়ে হিন্দুর মেয়ের আর আগুনে পুড়ে মরার অধিকার নেই। এই পতঙ্গ বলছে যে সে কি হিন্দুর মেয়ে যে তার আগুনে সে পুড়ে মরতে পারবে না। আসলে নীতিবাদী বঙ্কিম, আদর্শবাদী বঙ্কিম, তিনি সমাজের অনেক কিছু মেনে নিতে পারেননি। এটা বলা যেতে পারে যে এটা তারা হয়তো ব্যঙ্গ পরিহাস। দেখো হিন্দুর মেয়ের সঙ্গে আমাদের অনেক প্রভেদ। হিন্দুর মেয়েরা আশা ভরসা থাকিতে কখনো পুড়িয়া মরতে চায় না, আগে বিধবা হয় তবে পুড়িয়া মরিতে বসে। আমরাই কেবল সকল সময় আত্মবিসর্জনে ইচ্ছুক, আমাদের সঙ্গে স্ত্রী জাতির তুলনা। পতঙ্গ হিন্দু মেয়ের সঙ্গে নিজেদের একটা পার্থক্য করে বলছে যে হিন্দু মেয়ের আশা ভরসা শেষ হলে সে আগুনে পুড়ে মরে, কিন্তু তাদের মরবার একটা নির্দিষ্ট সময় আছে। পতঙ্গের পুড়ে মরবার কোনো নির্দিষ্ট সময় নেই, সে সবসময়ই পুড়ে মরবার জন্য আগ্রহী হয়, সে সবসময় আলোকবহ্নি শিখার দিকে ধাবিত হয়।
আমাদিগের ন্যায় স্ত্রীজাতীয় রূপের শিক্ষা জ্বলিতে দেখিলে ঝাঁপ দিয়া পড়ে বটে। ফলও এক, আমরাও পুড়িয়া মরি, তাহারাও পুড়িয়া মরে। কারণ এটা বারে বারেই আমরা দেখেছি যে স্ত্রী জাতি তারাও আগুনে ঝাঁপ দেয়। রূপজ মোহের প্রতি যে তাদের একটা আকর্ষণ, সেটা আমরা জয়দেবের গীত গোবিন্দ থেকে শুরু করে বৈষ্ণব পদাবলী থেকে শুরু করে এই একবিংশ শতাব্দীতেও দেখেছি। তারা অর্থাৎ স্ত্রী জাতি তারা রূপজ মোহের প্রতি একটা লোভ লালসা বরাবরই রয়েছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসগুলো যদি আমরা দেখি পড়ি, কপালকুণ্ডলা তো অবশ্যই পড়েছে সবাই। নীতিবাদী বঙ্কিম, আদর্শবাদী বঙ্কিম কপালকুণ্ডলাকে কিন্তু ক্ষমা করলো না। কপালকুণ্ডলার শাস্তি দিল এবং শাস্তির পরিণাম মৃত্যু। আমরা কপালকুণ্ডলা উপন্যাস থেকে পড়ে অন্তত এটুকু বুঝেছি যে কপালকুণ্ডলার কিন্তু কোনো দোষ ছিল না। সংসারের কুটিল চক্রান্তে তার জীবনটা শেষ হয়ে যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কি ওখানে একটু সহানুভূতিশীল হতে পারতেন না? অন্তত পক্ষে সংসারে তাকে ঠাঁই না দিক, অন্তত তাকে আবার ওই নদীবক্ষে, মানে ওই যে প্রকৃতিতে অরণ্যের যেখানে কাপালিকের কাছে ছিলেন সেখানে অন্তত পাঠাতে পারতেন। বিশেষ করে অন্তত সংসারে ঠাঁই দেওয়া প্রয়োজন ছিল, সমস্ত ভুল বোঝাবুঝির অবসান হওয়া উচিত ছিল। কারণ এমন কোন গর্হিত অপরাধ কিন্তু ছিল না কপালকুণ্ডলা। যদি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হতেন তাহলে কিন্তু এটা করতেন না। কারণ তিনি নারীর সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে দিয়েছেন। আমরা অনেক উপন্যাসে দেখবো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হলে তাদেরকে অনেক আগেই হয়তো মেরে দিতেন, এত অন্যায় করেছে। গৃহদাহ, চরিত্রহীন, বা দেনা পাওনা উপন্যাসের কথা যদি বলি, কারণ আমরা দেখেছি কৃষ্ণকান্তের উইল বা বিষবৃক্ষ উপন্যাসে হয়তো আগে বিষ খাইয়ে মেরে দিয়েছেন, না হলে গুলি করে মেরে দিয়েছেন এরকম। তাই এখানেও তিনি বলতে চাইছেন যে নারীরা যে রূপজ মোহের প্রতি আকৃষ্ট হয় পতঙ্গের ন্যায়, সেই দিকটাও তিনি তুলে ধরেছেন। ফল এক, উভয়ই পুড়ে মরে। কিন্তু দেখো, সেই দাহতেই তাদের সুখ। আমাদের কি সুখ? কারণ আমরা দেখেছি যে আমরা যদি বৈষ্ণব পদাবলীর কথা ধরি, তাই এখানে যে পরকীয়া প্রেমের কথা বলা হয়েছে, কারণ এই রূপজ মোহের প্রতি আকৃষ্ট এটা মূলত পরকীয়া জাত, ইন্দ্রিয় জাত একটা প্রেম, কামনা বাসনা জাত একটা প্রেম, সেটাই তো রূপজ মোহ। এই কামনা বাসনা জাত যে প্রেম, সেখানে কিন্তু তারা তাদের সুখটাকে মেটায়। কারণ আমরা কৃষ্ণকান্তের উইল বা বিষবৃক্ষ উপন্যাসও তাই দেখেছি। এতদিন গুণের সেবা করিয়াছি, এখন রূপের সেবা করিব, কৃষ্ণকান্তের উইল উপন্যাসে গোবিন্দলাল বলছে। তাহলে এই যে রূপজ মোহের প্রতি একটা আকৃষ্ট, সেটা কিন্তু আখেরে ক্ষতিই করে। অর্থাৎ পরকীয়া প্রেমের যে তত্ত্বটা, তার বিরোধিতা করছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। শুনো, যদি জ্বলন্ত রূপে শরীর না ঢালিলাম তবে শরীর কেন? পতঙ্গের বক্তব্য যে আগুনে পুড়ে মরবার জন্যই তার সৃষ্টি হয়েছে, আগুনে পুড়ে মরতে তার সার্থকতা। কারণ নারীর ক্ষেত্রেও তাই। হ্যাঁ, রূপের পাথারে আঁখি ডুবে সে রহিল, রূপ লাগি আঁখি জুড়ে গুণে মন ভোর, প্রতিঅঙ্গ লাগি কান্দে প্রতিঅঙ্গ মোর। অর্থাৎ রূপের প্রতি যে একটা ইন্দ্রিয়জাত কামনা বাসনা আমরা দেখি নারীদের ক্ষেত্রে, সেটাই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পতঙ্গের মধ্যে দিয়ে বলতে চাইছেন যে সবাই এই রূপজ মোহের প্রতি আকৃষ্ট হয়ে সেখানেই ঝাঁপ দেয়, সেখানেই তাদের সুখ মেটায়। সেই জন্যই তাদের এই শরীর। বিশ্ব প্রফুল্ল করার সূর্যকিরণে বিচরণ করি, তাহাতে কি সুখ? ফুলের সেই একই গন্ধ, মধুর সেই একই মিষ্টতা, সূর্যের সেই এক প্রকারই প্রতিভা। বলছেন যে বিশ্ব প্রফুল্লকে, বিশ্বকে যে খুশি করে এমন অসার পুরাতন বৈচিত্র্যশূন্য জগতে থাকিতে আছে। পতঙ্গের দৃষ্টিতে এই জগৎ হচ্ছে অসার এবং বৈচিত্র্যহীন, অযোগ সার, বৈচিত্র্যহীন সুন্দরহীন এই পৃথিবী, এখানে দীর্ঘকাল বাস করার কোনো সার্থকতা নেই। সেই একই নিয়মে দেখো, সেই একই নিয়মে ফুলের মধুপান, সূর্য কিরণে উড়ে বেড়ানো, একই ফুলের গন্ধ গ্রহণ, এর মধ্যে কি কোনো নতুনত্ব রয়েছে? তাই এই বৈচিত্র্যহীনতার, এই বৈচিত্র্যহীন সৌন্দর্যহীন জগতের মধ্যে বেঁচে থেকে কোনো আনন্দ নেই, কোনো লাভ নেই। আর সেজন্য পতঙ্গ পুড়ে মরতে চায়। তাই বলছে যে কাচের বাহিরে আইসো, জ্বলন্ত রূপ শিখায় গা ঢালিব। সেই তোমাদের ছন্দেতে রয়েছে
প্রেমের লাগি দেশ ছেড়েছি শোনো বন্ধু বর, প্রিয়ার সাথে বেঁধেছি তাই সুন্দরবন। মানে এই যে রূপজমোহ, এই রূপজমোহে মূলত আমরা মানে সমগ্র মধ্যযুগ বা আধুনিক যুগে যে পরকীয় প্রেমের যে শ্রেষ্ঠত্বটাকে প্রতিপন্ন করা হয়েছে, সেখানে কিন্তু এই রূপজমোহ, এবং এই রূপজমোহটা হচ্ছে দেহতত্ত্বের কথা বলে, মিলনের কথা বলে। কারণ আমরা অভিসারে দেখেছি, অভিসার বা মাথুরের ক্ষেত্রেও মর্ত দাদুরি ডাকে ডাকুকি পেটি যাও তো ছাতিয়া, অর্থাৎ ব্যাঙের ডাক শুনে, কারণ ব্যাঙ ডাকে যখন তাদের মিলনের জন্য তারা চায়, পতঙ্গ সেটাই করতে চাইছে যে রূপ শিখায় গা ডালিব। দেখো আমার ভিক্ষাটি বড় ছোট, আমার প্রাণ তোমাকে দিয়া যাইব, লইবে না? পতঙ্গ আলোক বন্যী শিখাকে বলছে, দিব বই তো গ্রহণ করিব না, তবে ক্ষতি কি? তুমি রূপ পুরাইতে জন্মিয়ে আছো, আমি পতঙ্গ পুরীতে জন্মিয়ে আছি। এটা আন্ডারলাইন করবে। সে আলোক বন্যী শিখাকে বলছে যে সেটা রূপ স্বরূপ, আর সেই দিকেই ধাবিত হচ্ছে আকর্ষণটা, পতঙ্গটা। তাই বলছে তুমি রূপ পুরাইতে জন্মিয়ে আছো, আমি পতঙ্গ পুরীতে জন্মিয়ে আছি, আইসো যার যে কাজ করিয়া যাই, তুমি হাসিতে থাকো আমি পুরি। আলো যখন পতঙ্গকে পোড়ায় তখন তার মুখে হাসি থাকে, অর্থাৎ সে হাসি মুখে উঠতে চাইছে, মৃত্যুকে বরণ করতে চাইছে। তুমি বিশ্ব ধ্বংস সক্ষম, তুমি বিশ্ব ধ্বংস সক্ষম, অর্থাৎ কাকে বলছে? তুমি বিশ্ব ধ্বংস সক্ষমটা কে? আলোক বন্যী শিখা। এটা আন্ডারলাইন করে নেবে। তোমাকে রোধিতে পারে জগতে এমন কিছুই নাই, জগতে এমন কিছু নেই আগুনে পোড়ার হাত থেকে রক্ষা করবে। সমস্ত কিছুকেই ধ্বংস করে দিতে পারে কিন্তু আগুন। তুমি কাচের ভিতর লুকাইয়া আছো কেন? তুমি জগতের গতির কারণ। কার ভয়ে তুমি ডোমের ভিতর লুকাইয়া আছো? দেখো ডোম, ডোম আন্ডারলাইন করবে। এখানে কিন্তু ডোমটা যে কাঁচ নির্মিত যে আবরণটাই বোঝানো হচ্ছে। হ্যাঁ, ডোম বলতে যে জাতিটা বুঝি, নিম্ন শ্রেণীর যে জাতিটা বুঝি, জাতিটা নয় কিন্তু। এখানে ডোম বলতে কাঁচ নির্মিত যে আবরণ, সেটাই। কার ভয়ে তুমি ডোমের ভিতর লুকাইয়াছো? কোন ডোমে এ ডোম গড়িয়া আছে? এইটা কিন্তু জাতি, আন্ডারলাইন করবে এটা। অর্থাৎ প্রথম ডোম শব্দের অর্থ হচ্ছে অন্তজ সম্প্রদায়কে বোঝানো হচ্ছে, অন্তজ সম্প্রদায়ের। আর দ্বিতীয় ডোম শব্দের অর্থ হচ্ছে কাঁচ নির্মিত আবরণ। কোন ডোমে তোমাকে এ ডোমের ভিতর পুরিয়া আছে? তুমি যে বিশ্বব্যাপী কাঁচ ভাঙিয়া আমায় দেখা দিতে পারো না। কারণ এই সংসারটা হচ্ছে কাঁচময়, সংসারের যেন একটা কাচের আবরণে ঢাকা রয়েছে। আর আলোর শিখা কাচের আবরণে ঢাকা থাকে বলে পতঙ্গ পুড়ে মরতে পারে না। সংসারের ধন মান রূপ সমস্ত কিছু হচ্ছে আগুনের মতো, তাই না? আমরা যে কোনো ক্ষেত্রে আমরা না বাবা, আমরা লজ্জা পাই, আমাদের সম্ভ্রম আছে, লজ্জা আছে, আব্রু আছে, আমাদের এগুলো তো সংসারের মায়াজাল, লোকচক্ষুর মায়াজালে তো আবদ্ধ। আর এগুলোই আমরা অর্জন করতে চাই, এগুলোর জন্য আমাদের কিন্তু একটা অদম্য একটা বাসনা থাকে, কামনা না, অদম্য একটা বাসনা থাকে। আর এগুলোর জন্য কিন্তু আমরা ছুটে যাই। কারণ আমাদের প্রত্যেকেরই কিন্তু দেখো যে আমরা ভালো মানুষ হয়ে জন্মগ্রহণ করবো, ভালো ছাত্র হব, একটা চাকরি করব, বা ভালো কাজ করব, যে সবাই সম্মান করবে, কেউ যেন না আমার দিকে আঙুল তুলতে পারে। এই যে সম্ভ্রম, এই যে আব্রু, এগুলো সবই সংসার নামক কাজ দ্বারা আবৃত। এগুলো হচ্ছে এই সংসারের ধন মান রূপ, এগুলো কাজ দ্বারা আবৃত। আর এগুলোই হচ্ছে প্রতিটা মানুষের একটা অদম্য বাসনা, এবং এটা অদম্য বাসনা হওয়া উচিত। আর এগুলো লাভের জন্য কিন্তু আমরা প্রাণপাত করে থাকি। আর এখানেই পতঙ্গ বাধা পাচ্ছে, সে পুড়ে মরতে চাইছে। তুমি কি তা আমি জানি না, আমি জানি না, কেবল জানি যে তুমি আমার বাসনার বস্তু, আমার জগতের ধ্যান, নিদ্রার স্বপ্ন, জীবনের আশা, মরণের আশ্রয়। তোমাকে কখনো জানিতে পারিব না, জানিতে চাহিও না। যেদিন জানিব সেই দিন আমার সুখ যাবে, কাম্য বস্তুর স্বরূপ জানিলে কাহার সুখ থাকে। কারণ এগুলো মানে যারা বোহেমিয়ান জীবনযাত্রা করে তারা তো আর এ সমস্ত কথা ভাবে না, যে ধন মান সম্ভ্রম এগুলো। কারণ কেউ যখন ঘর ছাড়ে তখন কি আর পরিবারের কথা ভাবে? পতঙ্গ সে কথাই বলতে চাইছে। আসলে সে জানতে চাইছে না। যদি জানে, যদি বোঝে, তাহলে সেটা সুখ পাবে না। তার যে কামনা, তার যে বাসনা, সেটা তো পরিতৃপ্ত হবে না। তাই সে বন্যী শিখাকে, আলোক বন্যী শিখাকে বলতে চাইছে যে তুমি কাচের ডোমের বাইরে এসো, আমি পুড়ে মরতে চাই। আমি কাজ ভাঙিতে পারিব না, ভালো কথা, আমি ছাড়িব না, আবার আসিতেছি, বো পতঙ্গ পড়িয়া যায়। মানে সে চেষ্টা করছে,
ওই কাচের আবরণটাকে ভাঙবার, কিন্তু বারবার ধাক্কা খেয়ে সেখানে পড়ে যাচ্ছে। নসিরাম বাবু ডাকিল, কমলাকান্ত আবার চমক হইল। চাইয়া দেখিলাম বুঝি বড় ঢুলিয়া পড়িয়াছিলাম, কিন্তু চাইয়া দেখিয়া নসিরামকে চিনিতে পাইলাম না। দেখিলাম মনে হইল একটা বৃহৎ পতঙ্গ বালিশ ঠেসান দিয়া তামাকু টানিতেছে। তার মনে হচ্ছে যে, কারণ সে নসিরাম বাবু সেও পড়ে রয়েছে আর পতঙ্গ তামাক টানছে। সে কথা কহিতে লাগিল, আমার বোধ হইতে লাগিল যে সে চোঁ বোঁ করিয়া কি বলিতেছে। এখন হইতে আবার বোধ হইতে লাগিল যে মনুষ্য মাত্রই পতঙ্গ। আন্ডারলাইন করবে, মানুষকে এখানে পতঙ্গের সঙ্গে অভেদ কল্পনা করা হয়েছে। অর্থাৎ মানুষ যেমন, পতঙ্গও ঠিক তেমন। পতঙ্গ যেমন আগুনে ঝাঁপতে চায়, মানুষও ঠিক তেমনই করে। সকলেরই এক একটি বন্যি আছে, সকলেই সেই বন্যিতে পুরিতে মরতে চায়, সবাই সেই বন্যিতেই পুড়ে মরতে চায়। আবার দেখো সংসার কাচময়, সংসার হচ্ছে ওই কাচের আবরণ দ্বারা আবৃত। ওই যে মান বন্যি, দেখো মান বন্যি, রূপ বন্যি, ধর্ম বন্যি, ইন্দ্রিয় বন্যি, সংসার হচ্ছে বন্যিময়। যদি সকল ধর্মবিদ চৈতন্যদেবের ন্যায় ধর্ম মানুষ প্রত্যক্ষে দেখিতে পাইত, তবে কয়েকজন বাঁচিত। কারণ মহাপ্রভু শ্রী চৈতন্যদেব তিনি ধর্মের আগুনে নিজেকে পুড়িয়েছিলেন। দেখো মান বন্যি, রূপ বন্যি, ধর্ম বন্যি, ইন্দ্রিয় বন্যি, সংসারের বিভিন্ন, মানে সংসার তো বন্যিময়। তাহলে আমরা প্রত্যেকে কোনো না কোনো আগুনে, কোনো না কোনো বন্যিতেই কিন্তু পুড়ে মরতে চাই। কেউ মানের পিছনে ছুটি, কেউ ধনের পিছনে, কেউ রূপজ মোহের প্রতি। কেউ কি আর মহাপ্রভুর মতো, যিনি অর্থাৎ চৈতন্যদেবের মতো? যদি সকল ধর্মবিদ চৈতন্যদেবের ন্যায় ধর্ম মানুষ প্রত্যক্ষে দেখিতে পাইত, তবে কয়জন বাঁচিত। মহাপ্রভু চৈতন্যদেব ধর্মের আগুনে নিজেকে পুড়িয়েছিলেন। তিনি ধর্মের জন্য আত্মত্যাগ করেছিলেন, আত্মনিবেদন করেছিলেন, আত্মনিয়োগ করেছিলেন। কারণ তিনি অকাতরে সমস্ত শ্রেণীর মানুষকে একত্রিত করেছিলেন, একসূত্রে গঠিত করেছিলেন প্রেম ধর্মের দ্বারা। দুই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই প্রেম মন্ত্রে তিনি আজ যে চণ্ডালের সবাইকে একত্রিত করেছিলেন, কাছে টেনে নিয়েছিলেন। অনেকে জ্ঞান বন্যির আবরণ কাছে ঠেকিয়া রক্ষা পায়। সক্রেটিস, গ্যালিলিও তাহাতে পুড়িয়া মরিল। তাহলে মহাপ্রভু শ্রী চৈতন্যদেব ধর্মবন্যিতে পুড়ে মরেছেন, আর সক্রেটিস, গ্যালিলিও তারা জ্ঞান বন্যিতে পুড়ে মরেছে। সক্রেটিস ছিলেন বিখ্যাত গ্রিক দার্শনিক, তিনি সত্য জ্ঞানের আগুনে পুড়ে মরেছিলেন। সত্য প্রচার করতে গিয়ে তাকে বিষ খেয়ে মরতে হয়েছিল, হিমলক বিষকে তিনি মৃত্যুবরণ করেছিলেন। গ্যালিলিও বৈজ্ঞানিক, গ্যালিলিও সত্য প্রচারের জন্য তিনি শাসকের হাতে অত্যাচারিত হয়েছিলেন। রূপ বন্যি, ধন বন্যি, মান বন্যিতে নিত্য নিত্য সহস্র পতঙ্গ পুড়িয়া মরিতেছে, আমরা সচক্ষে দেখিতেছি। এই বন্যির দাহ যাহাতে বর্ণিত হয়, তাহাকে কাব্য বলি। মহাভারতকার, মহাভারতকার কে? আন্ডারলাইন করবে এটা। মহাভারতকার হলেন মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসদেব। এই মহাভারতকার মানবন্যী সৃজন করিয়া দুর্যোধন পতঙ্গকে পড়াইলেন, জগতে অতুল কাব্যগ্রন্থের সৃষ্টি হইল। দুর্যোধন অর্থাৎ বিনা যুদ্ধে নাহি দেব সূচগ্র মেদিনী, অর্থাৎ মান মর্যাদায়, আত্মমর্যাদায় তিনি তো আঘাতপ্রাপ্ত হচ্ছেন। কারণ তিনি জানতেন তার কাছে রয়েছে ইচ্ছা মৃত্যুর বরধারী পিতামহ ভীষ্ম, কবচ কুণ্ডলধারী মহাবীর কর্ণ এবং গুরু দ্রোণ এবং আরো বীর। তাই তিনি সদর্পে এই নিজ মান মর্যাদা রক্ষার জন্য কিন্তু এক খণ্ড মেদিনী পর্যন্ত তিনি যুদ্ধের আগে দিতে নারাজ ছিলেন। তাই বলছেন যে এই মহাভারতকার মানবন্যী সৃজন করিয়া দুর্যোধন নামক পতঙ্গকে পোড়ালেন এই মানবন্যীর আগুনে। কারণ কুরুপাণ্ডবের যে কুরুক্ষেত্রের যে যুদ্ধ হয়েছিল, সেটাই তো মহাভারত, অষ্টাদশ পর্ব বিশিষ্ট মহাভারত, অষ্টাদশ ব্যাপী যুদ্ধ। আর জ্ঞান বন্যী যেটা দেখো প্রত্যেকটা বই ধরে কিন্তু ব্যাখ্যা করছেন। তাহলে ধর্ম, জ্ঞান, মান, সমস্ত কিছু। জ্ঞান বন্যী যত দাহের গীত, প্যারাডাইস লস্ট, ইংরেজ কবি জন মিল্টনের লেখা কাব্য, সাহিত্যিক মহাকাব্যের অন্তর্ভুক্ত বলা যায়। প্যারাডাইস লস্ট, আদম আর ইভের যে গল্পটা আমরা জানি, পৃথিবীর সৃষ্টির গল্প। পৃথিবীর সৃষ্টির গল্প আমাদের দুরকম ভাবে ব্যাখ্যা করা হয়, হিন্দু আর খ্রিস্টান। খ্রিস্টানরা, অর্থাৎ মিল্টন তো ইংরেজ ছিলেন, তার মানে খ্রিস্টানরা যেটা বলছেন, মানে এই
প্যারাডাইস লস্টে যেটা রয়েছে বা খ্রিস্টানের বাইবেল এই সমস্ত গ্রন্থগুলোতে যেটা রয়েছে যে আদম আর ইভ নামক মানে জগৎ স্রষ্টা আদম আর ইভ নামক দুটো জীব সৃষ্টি করলেন। তারা পৃথিবীতে এলো, তারা কিন্তু তাদের শরীরে কিন্তু কোনো বস্ত্র অস্ত্র কিছুই ছিল না, মানে তখন তো এই লজ্জা ঘৃণা মান মর্যাদা সব কিছু ছিল না। আর জগতের আদি পুরুষ হলেন এই আদম আর ইভ। যখন তারা জ্ঞান বৃক্ষের ফল ভোগ করলো তখন তাদের মধ্যে লজ্জা চলে এলো, মান মর্যাদা চলে এলো। আর হিন্দু শাস্ত্র অনুযায়ী জগৎ পিতা ব্রহ্মা এই ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছে। এখানে আবার দুটো তত্ত্ব রয়েছে, একটা পুরুষবাদী তত্ত্ব, একটা নারীবাদী তত্ত্ব। অর্থাৎ ব্রহ্মা, জগৎ পিতা ব্রহ্মা এই ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, আর জগৎ মাতা তিনি এই ব্রহ্মাণ্ড স্বরূপ একটা ডিম্ব প্রসব করেন, সেখান থেকেই এই ব্রহ্মাণ্ডের সৃষ্টি। এবং সেখানে নদী জল বায়ু মানে ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা আদি স্রষ্টা ব্রহ্মাণ্ড, ব্রহ্মা কর্তৃক সৃষ্টি যে ব্রহ্মাণ্ড সেটার কথাই বলছে। এভাবেই তত্ত্বগুলোকে ব্যাখ্যা করা হয়। তাহলে মিল্টনের প্যারাডাইস লস্ট এগুলো কিন্তু শর্ট কোশ্চেনে পড়ে, মানে মিল্টনের এই গ্রন্থটার কথা আর কি। প্যারাডাইস লস্ট কার লেখা? এবার দেখো এতক্ষণ ধর্ম জ্ঞান মান মর্যাদা সমস্ত কিছুর কথা বললো, এবারে ভোগবহ্নি মানে যেটা পরকীয়া তত্ত্বের কথা বলে। ভোগবহ্নির পতঙ্গ অ্যান্টনি ক্লিওপেট্রা বা ক্লিওপেট্রা, শেক্সপিয়ারের বিখ্যাত ট্র্যাজেডি নাটক অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা। মিশরের সুন্দরী রানী ক্লিওপেট্রা ও রোমের বীর মার্ক অ্যান্টনির যে প্রণয় কাহিনী সেটা অবলম্বনে রচিত হয়েছে এই অ্যান্টনি ক্লিওপেট্রা নাটক। তাহলে ভোগবহ্নি, তাহলে দেহজ কামনা বাসনার কথা বলছে। আর রূপবহ্নি রোমিও অ্যান্ড জুলিয়েট, এটাও উইলিয়াম শেক্সপিয়ার রচিত ট্র্যাজেডি নাটক রোমিও অ্যান্ড জুলিয়েট। নায়ক রোমিও এবং নায়িকা জুলিয়েটের প্রণয় কাহিনীর বেদনাদায়ক পরিণতি আমরা দেখতে পাবো। এখানে একটা আমাদের যাত্রাও বেরিয়েছিল, কবরে কাঁদছে আনারকলি, যদি কেউ দেখে থাকো। বা তোমরা উইলিয়াম শেক্সপিয়ারের আর সংস্কৃত এই দুটো তো সব আলাদা আলাদা ভাষা, বাংলা অনুবাদও পাওয়া যায়, কিনতে পারো শেক্সপিয়ারের বাংলা অনুবাদ নাটকগুলো। আর কালিদাসের বা সংস্কৃত সাহিত্যের যে নাটকগুলো বাংলা অনুবাদ পাওয়া যায়। আর ঈর্ষাবহ্নি অথেলো, এটাও উইলিয়াম শেক্সপিয়ার রচিত বিখ্যাত ট্র্যাজেডি নাটক। কৃষ্ণকাশ নায়ক অথেলো ও শ্বেতাঙ্গিনী সুন্দরী ডেসডিমোনার প্রণয় কাহিনী বর্ণিত হয়েছে এই অথেলো নাটকে। আর ইন্দ্রিয়জ বহ্নি রূপজ কামনা বাসনার কথা বলে, যেটা হচ্ছে গীত গোবিন্দম কাব্য বিদ্যাসুন্দর, ভারতচন্দ্র রচিত কালিকা মঙ্গল বা বিদ্যাসুন্দর, এটা কাল্পনিক প্রণয় কাব্য বলা। গীত গোবিন্দ জয়দেবের রচিত রাধাকৃষ্ণ লীলা বিষয়ক আদিরসাত্মক একটা ভক্তি কাব্য। কৃষ্ণ কথা ক্রমবিকাশের ধারা বাংলাদেশে বাংলা সাহিত্যে প্রথম নিয়ে আসেন মহাকবি জয়দেব, আদিকবি জয়দেব। তাহলে এখানে আমরা দেখব যে গীত গোবিন্দ কাব্যে রাধা এবং কৃষ্ণের যে প্রণয় কাহিনী, ইন্দ্রিয় বহ্নিজাত যে ব্যাপার সেটা রয়েছে। আর বিদ্যার সুন্দরের যে প্রণয় কাহিনী, অর্থাৎ সেই সৃষ্টির আদিলগ্ন থেকে অর্থাৎ মধ্যযুগের শুরু থেকে মধ্যযুগের শেষ পর্যন্ত আমরা দেখেছি ইন্দ্রিয় বহ্নিজাত রূপজ কামনা বাসনাজাত যে সমস্যাগুলো, যে প্রেমগুলো, সেগুলোই তুলে ধরেছে। আমরা এগুলো তো দেখেছি, পুরো মধ্যযুগটাই একটু ভাবনা। আর স্নেহবহ্নিতে এটা খুব দারুণ কথা, স্নেহবহ্নিতে সীতা পতঙ্গের দাহ জন্য রামায়ণের সৃষ্টি। জনক রাজার পালিতা কন্যা সীতা দেবী, অযোধ্যা রঘুপতির ভগবান শ্রীরামচন্দ্র পত্নী সীতা মাতা। তাহলে সীতার জীবনের যে ট্র্যাজেডি সেটা সৃষ্টির জন্য রামায়ণের সৃষ্টি। সেই সত্য রচিবে তুমি কবিতব মনোভূমি, রামের জন্মস্থান অযোধ্যার চেয়ে সত্য যেন। মহাকবি বাল্মীকি যখন দস্যু ছিলেন তখন ব্রহ্মা আর নারদ তাকে এই বর দিয়েছিলেন যে ভগবান রামচন্দ্র পৃথিবীতে জন্মগ্রহণ করছেন, তাই তুমি সেই সত্য, তুমি যেটাই রচনা করবে সেটাই সত্য হবে।
সেই সত্য রচিবে তুমি, রামের জন্মস্থান অযোধ্যার চেয়ে সত্য যেন। সেখানে আমরা দেখেছি সীতা মাতার জীবনের ট্র্যাজেডি, পূর্ণ একটা ঘটনা। কারণ সেখানে দীর্ঘদিন পঞ্চবটী বনে অশোক কাননে রাবণ তাকে আটক করে রেখেছিলেন। সেখান থেকে বীর বিক্রমে যুদ্ধের পর ভগবান শ্রীরামচন্দ্র যখন সীতা মাতাকে অযোধ্যায় ফিরিয়ে আনেন, তখন তার নারীত্বের মর্যাদা ক্ষুণ্ণ হয়, সতীত্বের পরীক্ষা দিতে হয়। কারণ রাজ্যে তার সত্য নিয়ে অনেক প্রশ্ন দেখা দেয় রাজ্যবাসীর মধ্যে। আমরা দেখি তাকে বনবাসে যেতে হয় এবং শেষ পর্যন্ত তাকে পাতালে চলে যেতে হয়। কি হচ্ছে সীতার জীবনের ট্র্যাজেডি। এর জন্যই রামায়ণের সৃষ্টি, মহাকবি বাল্মীকি কর্তৃক সৃষ্ট রামায়ণ। এখানে দর্শন হারি মানে, বিজ্ঞান হারি মানে, ধর্মপুস্তক হারি মানে, কাব্যগ্রন্থ হারি মানে, ঈশ্বর কি, ধর্ম কি, জ্ঞান কি, স্নেহ কি, তা কি কিছুই জানি না। তবু সেই লৌকিক অপরিজ্ঞাত পদার্থ বেরিয়া বেরিয়া ফিরি, আমরা পতঙ্গ না তা কি। দেখো ভাই, পতঙ্গের দল, ঘুরিয়া ফিরিয়া কোনো ফল নাই, পারো আগুনে পড়িয়া পুড়িয়া মরো, না পারো চলো বো করিয়া চলিয়া যায়। শেষে পতঙ্গ বলছে এসব কিছু আমি জানি না, মানি না, আমরা পতঙ্গ, তাই আমরা পড়তে চাই। শেষে কমলাকান্ত বলছে যে দেখো ভাই, পতঙ্গের দল, ঘুরিয়ে ফিরে কোনো ফল নেই, পারো আগুনে পুড়ে মরো, তোমার ইচ্ছা হয় তুমি পুড়ে মরো, না পারো তো চলো বো করে চলে যাই। পতঙ্গ তথা মানুষের সামনে দুটো পথ খোলা রয়েছে, হয় পুড়ে মরা, না হয় ফিরে যাওয়া। হয় তত্ত্ব জিজ্ঞাসা ঝাঁপ দেওয়া, নয়তো তত্ত্ব জিজ্ঞাসা থেকে নিবৃত্ত হওয়া। কমলাকান্ত, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কমলাকান্তের দৃষ্টিকোণ থেকে দুটো পথ পাঠকদের সামনে খোলা রেখেছেন। তিনি কোনো পথটাই জোর করে চাপিয়ে দেননি, কারণ তার এই প্রবন্ধে তার নিজস্ব মতামতটাকেই ব্যক্ত করেছেন, দুটো দিক তুলে ধরেছেন। এটা হচ্ছে এই প্রবন্ধের বিষয়। আর এটা হচ্ছে ব্যক্তিগত প্রবন্ধ, আর ব্যক্তিগত প্রবন্ধে ব্যক্তিগত মতামতটাকেই তুলে ধরা হয়। ফরমাল এসে বলা হয় ব্যক্তিগত প্রবন্ধ। কোন শ্রেণীর প্রবন্ধ? এটা ব্যক্তিগত প্রবন্ধ।